নমস্কার। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগের এই সম্পূর্ণ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আচ্ছা, সম্প্রতি এই নিয়োগ নিয়ে যে এত বড় বড় আপডেট আসছে, সেগুলো নিয়ে কি একটু কনফিউশন হচ্ছে? চিন্তা নেই, আজ আমরা এই পুরো ব্যাপারটাকে একদম ভেঙে প্রার্থীদের জন্য একটা পরিষ্কার ধাপে ধাপে রোড ম্যাপ তৈরি করব। যারা সিরিয়াসলি প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই আলোচনাটা কিন্তু একটা গেম চেঞ্জার হতে চলেছে। তো চলুন এক নজরে দেখে নিই আমাদের আজকের এই রোডম্যাপে কি কি থাকছে। প্রথমে আলোচনা করব পঞ্চায়েত নিয়োগের বিষয় সুযোগ নিয়ে, এরপর যোগ্যতা ও বয়সসীমা, প্রথম ধাপে সঠিক পদ বেছে নেওয়া, দ্বিতীয় ধাপে বাছাই প্রক্রিয়া, তৃতীয় ধাপে সিলেবাস আয়ত্ত করা, আর শেষে প্রস্তুতির জন্য একদম সলিড কিছু টুলস। শুরুতেই আসা যাক আমাদের প্রথম পয়েন্টে, পঞ্চায়েত নিয়োগের বিশাল সুযোগ এবং এর ব্যাপকতা। প্রশাসন কিন্তু পঞ্চায়েতের ৩টি স্তরেই কর্মী ঘাটতি মেটাতে রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে। এখানে সবচেয়ে চমকপ্রদ সংখ্যাটা হল ঠিক ৬,৬৫২। হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ, এই ৩টে স্তর মিলিয়ে এখনই ঠিক এই সংখ্যক শূন্যপদে নিয়োগ হতে চলেছে। বোঝাই যাচ্ছে এতদিনের অপেক্ষার পর এই সুযোগটা কতটা বড়। আর এর পেছনের বৃহত্তর ছবিটা দেখলে আরও অবাক হবেন। সরকারি পরিসংখ্যান বলছে আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে রাজ্য সরকারে প্রায় ৬.৫ লক্ষ শূন্যপদ পূরণ হওয়ার একটা বিশাল সম্ভাবনা রয়েছে। মানে পঞ্চায়েত তো জাস্ট একটা শুরু, আসল সুযোগটা কিন্তু বিশাল। এরপর আমাদের দ্বিতীয় সেকশন, যোগ্যতা এবং বয়সসীমা, অর্থাৎ এই বিস্তৃত সুযোগটা ঠিক কাদের জন্য। চলুন শুরুতেই বয়সসীমা নিয়ে আসা একটা দারুণ সুখবর দিয়ে আলোচনাটা শুরু করা যাক। সবচেয়ে বড় আপডেট হল প্রতিটি ক্যাটেগরিতেই বয়সসীমা এক ধাক্কায় ৫ বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। ভাবা যায়? এর মানে হল এখন আরও অনেক বেশি প্রার্থী এই সুযোগটা কাজে লাগাতে পারবেন। জেনারেলদের জন্য এখন বয়সসীমা ১৮ থেকে ৪৫, ওবিসিদের জন্য ১৮ থেকে ৪৮, আর এসসি বা এসটি প্রার্থীদের জন্য সেটা ১৮ থেকে ৫০ বছর করে দেওয়া হয়েছে। এটা কিন্তু রীতিমতো একটা সুবর্ণ সুযোগ। এবার আমরা ঢুকছি একদম প্র্যাকটিক্যাল জায়গায়। প্রথম ধাপ, অর্থাৎ সঠিক পদ বেছে নেওয়া। প্রস্তুতির একেবারে প্রথম কাজটাই হল নিজের শিক্ষাগত যোগ্যতার সাথে পারফেক্ট পদটাকে মিলিয়ে নেওয়া। এখানে অপশন কিন্তু প্রচুর। অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে স্নাতক সবার জন্যই কিছু না কিছু আছে। যেমন অষ্টম শ্রেণী পাস হলে পঞ্চায়েত কর্মী বা গ্রুপ ডি এর মতো পদের জন্য টার্গেট করা যেতে পারে। আবার মাধ্যমিক পাস হলে ক্যাশিয়ার বা সহায়কের পদ রয়েছে। আর যাদের সিভিল ইঞ্জিনিয়ারিং বা কমার্স ব্যাকগ্রাউন্ড আছে তাদের জন্য তো আরও স্পেশালাইজড এবং উচ্চপদস্থ সুযোগ খোলা রয়েছে। মানে সবার জন্যই একটা না একটা দরজা খোলা। আর হ্যাঁ, শুধু যোগ্যতাই তো নয়, বেতনের দিকটাও তো দেখতে হবে, তাই না? একটা বেসিক এন্ট্রি লেভেল পঞ্চায়েত কর্মী পদের কথাই ধরুন, এর প্রারম্ভিক বেতনই শুরু হচ্ছে ১৭,০০০ থেকে ৪৩,২০০ টাকার মধ্যে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো সামনেই কিন্তু নতুন পে কমিশন বসার একটা জোর সম্ভাবনা রয়েছে, যার মানে হলো এই বেতন কাঠামো অদূর ভবিষ্যতে আরও বেশ অনেকটাই বাড়তে চলেছে। চলু এবার দ্বিতীয় ধাপে যাওয়া যাক, বাছাই প্রক্রিয়া। পদ তো বেছে নেওয়া হলো, কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ঠিক কিভাবে প্রার্থীদের মূল্যায়ন করবে সেটা জানাটা অত্যন্ত জরুরি। মূল্যায়নের এই ৩টে ধাপ আসলে প্রার্থীদের জন্য একটা কড়া পরীক্ষা। প্রথমেই থাকছে OMR শিটে একটা MCQ ধাঁচের লিখিত পরীক্ষা, যেখানে প্রশ্ন হবে বাংলা এবং ইংরেজিতে। এরপর স্পেসিফিক কিছু পদের জন্য, যেমন স্টেনোগ্রাফার বা টাইপিস্টদের জন্য থাকবে স্কিল টেস্ট। আর এই সব কিছু পেরোনোর পর একদম শেষে থাকছে ফাইনাল ইন্টারভিউ। এখানে একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, পদের উপর ভিত্তি করে নম্বর বিভাজন কিন্তু একদম আলাদা। যদি কেউ প্রাথমিক স্তরের পদের জন্য যান তাহলে মোট ৫০ নম্বরের পরীক্ষা, যার মধ্যে ৪৩ লিখিত আর মাত্র ৭ নম্বর ইন্টারভিউর জন্য। কিন্তু উচ্চপদস্থ বা বিশেষায়িত পদের ক্ষেত্রে খেলাটা বড়, সেখানে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে, যেখানে ৮৫ নম্বরই থাকবে লিখিত পরীক্ষায়, আর বাকি ১৫ নম্বর বরাদ্দ থাকছে ইন্টারভিউ বা স্কিল টেস্টের জন্য। আর এই ১০০ নম্বরের ট্র্যাকের কথা মাথায় রেখেই আমরা আসছি আমাদের তৃতীয় ধাপে, সিলেবাস আয়ত্ত করা। বিশেষ করে এই ৮৫ নম্বরের লিখিত পরীক্ষাটা ক্র্যাক করাটাই হলো এখন সবচেয়ে বড় টার্গেট।
এই নম্বর বিভাজনের ব্যালেন্সটা একবার খেয়াল করুন। ইংরেজি, বাংলা এবং অঙ্কে একদম সমান সমান 25 করে মোট 75 নম্বর বরাদ্দ রয়েছে, আর সাধারণ জ্ঞানে বা জিকেতে রয়েছে মাত্র 10 নম্বর। এর থেকে একটা জিনিস একেবারে জলের মতো পরিষ্কার: প্রার্থীদের পড়াশোনার সিংহভাগ সময়টা ঠিক কোন কোন জায়গায় ইনভেস্ট করতে হবে। ভাষা আর অঙ্কে জোর না দিলে কিন্তু মুশকিল। আচ্ছা, সিলেবাস তো বোঝা হলো, কিন্তু আমাদের শেষ আর সবচেয়ে প্র্যাকটিক্যাল ধাপটা কি? সেটা হলো প্রস্তুতির জন্য প্রয়োজনীয় টুলস, মানে আমাদের অ্যাকশন প্ল্যান।